আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমি পক্ষে চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে আমাদের হুজুরের খাবার, মসজিদের হুজুরের। তো আজকে একটু খাবার রান্না বান্না করছি। এখন বাটি ভরে হুজুরের দিয়ে দিন, 2টা বাটি আনছে। হুজুরের রেসিপি না তুমি? কোন জায়গার হুজুর? বাকি না আরেকদিন যে 2 বাটি দিছিলাম না। আপু সরো, এই বাজারে রুটি খাও। রাখতে দিলাম ভাত আর করলা ভাজি দিয়া। গরুর মাংস দিয়ে একবারও বাদ দিলাম। দুই বাটি ভাত হুজুরের। তো হুজুরের ভাত দেওয়া শেষ হয়ে গেল, এবার আমরা সবাই খাওয়া দাওয়া করবো। তো বসে পড়লাম খাবারের জন্য, ফুলরেই বসে পড়লাম। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? তো দেখেন বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আজকে, তো দরজার উপরে বসে আছি। তো সবাই কেমন আছেন? আজকে যা যা সারাদিনে ব্লগ বানাইছি সম্পূর্ণ ব্লগটা দেখার চেষ্টা করবেন। আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলার জন্য আসছি। আমাকে অনেকেই কমেন্ট করে বলেন যে আপনার হাজবেন্ড কোথায় থাকে, আপনার হাজবেন্ড থাকা অবস্থায় আপনি কেন লাইভে আসেন। আমাকে অনেকেই বলে কেন আপু লাইভ করেন, কেন ভিডিও করেন, এরকম কমেন্ট কিন্তু আমাকে অনেকেই করে থাকে, ঠিক আছে? তো তাদেরকে বলবো আমি কেন লাইভ করি, কেন সেটা আপনাদেরকে আমি আগেও বলেছি। 12 মিনিটের একটা ভিডিও আমি এর আগে দিছিলাম যে আমার হাজবেন্ড হারাই গেছে। হ্যাঁ, অনেকে জানতে চান, আমি আবারও এই ভিডিওতে আপনাদের বলে দিচ্ছি। আমার হাজবেন্ড অক্টোবর মাসের 19 তারিখে সে নিখোঁজ হয়ে গেছে। এখন 11 মাস হয়ে গেছে এটা। সে সেপ্টেম্বর মাসের 18 তারিখ 8 তারিখে বাংলাদেশ থেকে সে বাহিরে গেছে, সার্বিয়াতে গেছিল। তো সার্বিয়া যাওয়ার সময় ওইখানে গেছে, তো তার ভিসা পড়ছে ভুয়া ভিসা, ঠিক আছে? তো সে ওইখানে গেছে, যাওয়ার পরে সে ওইখানে ছিল 1-1.5 মাসের মতো ছিল, তারে কোনো কাজ টাজ দেয় নাই। তো তারা বলছে যে যদি তুমি থাকতে চাও তো এখান থেকে তুমি পালায় অন্য রাষ্ট্রে চলে যাও, আর যদি তুমি চাও তাহলে, আর যদি না চাও তাহলে তোমার আমরা আর 1-2 মাস গেলে তারপর বাংলাদেশে পাঠায় দিবে। তো আমার হাজবেন্ড ভাবছে যে এত টাকা দিয়ে 12 লাখ টাকা 10-12 লাখ টাকা খরচ করিয়া আজকে সেই জায়গায় গেছে, ওইখান থেকে যদি দেখা যায় বাংলাদেশে রিটার্ন পাঠায় দেয় তো সে কিভাবে কি করবে? আর আমরা তো বড় লোক না, আমরা গরিব মানুষ। কিস্তি কুস্তি করে অনেক কষ্ট করে টাকা পয়সা অনেক একসাথে জোগাইয়া জমিন জামান বেচা আমার হাজবেন্ড বিদেশে গেছিল, ঠিক আছে? তো যাওয়ার পরে দেখা যায় কাজ জানে, তার ভাগ্যের নসিব খারাপ ছিল। তো তার আত্মীয় স্বজন আসিল, আমাদের অনেক আত্মীয় স্বজন আছে ইটালিতে থাকে। তো সবাই অনেকেই বলছে মিলা জিলা যে
দেখো তাইলে ওইখানে অনেক মানুষ যাইতে পারে না, তো তারে বলছে যে তাইলে এখান থেকে ইটালিতে চলে আসো। তো তার সাথে অনেক মানুষ ছিল, অনেক মানুষ যারা ওইখানে গেলে সবাই গেম দিয়ে ইটালিতে চলে যায়। তো আমার হাজবেন্ড তো কি করছে, ওইখানে যাওয়ার পরে সবার কথায় আল্লাহ জানে, জানি না সে কি হারায় যাবো দেখে কি এরকম কিছু হয়েছে নাকি জানি না। তো অনেকের ফান্দে ও পড়ছিল বা অনেকের কথাও শুনছিল, নিজেও চিন্তা ভাবনা করছিল যে এত টাকা দিয়ে বিদেশে আইসা যদি আমার দেশে চলে যাইতে হয় তাহলে কেমনে আমি কি করব। তো ওরকম চিন্তা ভাবনা করার পরে সে কি করছে, ওইখান থেকে সে বসনিয়া দিয়া ক্রোয়েশিয়া হইয়া তারপরে হইছে গিয়া সোলোমনিয়া হইয়া ইটালি যাইতো, ঠিক আছে। তো সে হইলো গিয়া ওইখান থেকে সার্বিয়া থেকে বসনিয়া গেছিল। বসনিয়া যাওয়ার পরে 2 দিন না 3 দিন ছিল ওইখানে। 3 দিন থাকার পরে তারে বলছে ওইখান থেকে গেমে দিবে, ওইখান থেকে বসনিয়া থেকে আবার ক্রোয়েশিয়া যাবে। তো বসনিয়া হার্জেগোভিনা ওইখানে একটা বড় জঙ্গল আছে, তারা হাঁটার পথে গেছে, কোনো নদীর পথ না, কোনো জাহাজের পথ না, তারা হাইটেই গেছে। যাওয়ার পরে যখন ওইখান থেকে বর্ডার ক্রস করবে তখন ওইখানে নাকি পুলিশ এসে ঝামেলা করছিল। তো ঝামেলা করার পরে ওইখানে যখন ঝামেলা হয়েছে তখন মানে ওরা আসছিল 20-21 জন মানুষ আসছিল, তার ভিতরে কে কোন দিকে গেছে, যখন পুলিশে ওই দেশে ওই লোকিয়া কি উপর দিকে ফায়ার করে, একটা ফায়ারের শব্দ হয়, কোনো গায়ে গুলি করে না। তো ওইখানে যাওয়ার পরে দেখা যায় উপর দিকে গুলি করার পরে তারা অনেক ভয় পেয়ে গেছিল। ভয় পাওয়ার পরে এক একজন এক এক দিকে সিটা পিটে চলে গেছে, মানে কে কোন দিকে গেছে কারো দিকে কেউ ফলো করে নাই। তো আমার হাজবেন্ড ওইখানে ছিল। আমার হাজবেন্ড তাছাড়া যখন গেমে গেছিল তখন এমনি তো একটু অসুস্থ ছিল, তার ঠান্ডার সমস্যা ছিল। তো ওইখান থেকে যাওয়ার পরে ওইখানে গেছে। তো আল্লাহ জানি না কি করছে, এখন ভাগ্যের নসিব কি আছে আমার আমি জানি না। ওইখানে তো যখন ঝামেলা হয়েছে তখন কে কোন দিকে গেছে কেউ বলতে পারে না, কিন্তু তারপরে আস্তে আস্তে শুনছি যে যারা যারা গেছিল 20-21 জন ভিতরে সবাই আছে, আমার হাজবেন্ডই নাই। এখন আল্লাহ তাআলা তারে কই রাখছে, কিভাবে কি হয়েছে জানি না, কিন্তু ওইখানে যারা ধরা খাইছিল পুলিশের হাতে ছিল তারাও ছাড়া পাইছে, পায়া তারাও চলে গেছে। সবারই খোঁজ হয়েছে কিন্তু আমার হাজবেন্ডের খোঁজ হয় নাই। তো কি বলবো, আমাকে অনেকেই কমেন্ট করে কেন আপনি লাইভে আসেন, কেন ভিডিও বানান, এরকম কথা বলে আমাকে। আমি কি এমনি সাদে কি ভিডিও বানাই? আমি এখন আমার হাজবেন্ড যখন আমার রেখা যায় দেশে তখন আমি 2.5 মাসের গর্ভবতী ছিলাম। আমার একটা বাচ্চা ছিল 1.5 বছরের, আমার অমর ফারুক, ঠিক আছে। তো আমার ছেলে 1.5 বছরের ছিল, ওই অবস্থায় আমার আবারও আল্লাহ যাই হোক আমার আবারও বাচ্চা মানে কনসেপ্ট হয়েছিল। তো 1.5 মাসের বাচ্চা কনসেপ্ট ছিল আমার। তখন দেখা যায় গর্ভবতী অবস্থায় আমার হাজবেন্ড গেছে, এদিকে এত ঝামেলা, হাজবেন্ডের কোনো খোঁজ খবর নাই। আমি পুরাই মনে করেন পাগলের মতো ছিলাম। তো অনেকদিন হয়ে গেছে গা, এখন কোনো খোঁজ খবর এই পর্যন্ত আর আসে নাই। আজকে 11 মাস হয়ে গেছে গা, অক্টোবর মাসের 19 তারিখে সে আমাদের সাথে লাস্ট কথা বলছে। এই পর্যন্ত আর কোনো যোগাযোগ বা অনেক চেষ্টা করছি তার খোঁজার, কোনো খোঁজ খবর পাই নাই। জানি না সে দুনিয়াতে আছে কি নাই, আল্লাহ জানে। তারপর আল্লাহর কাছে বলি, আশা নিয়ে বসে আছি। 2টা সন্তান নিয়ে আমার মেয়ে হয়েছে। তো আমার মেয়ের এখন বয়স 4 মাস আর আমার ছেলের বয়স এখন 2 বছর 5 মাস। তো আমি ওদেরকে নিয়ে আছি। দেখেন 4 মাসের একটা শিশু বাচ্চা, ওরে নিয়ে আমি পারি না যে কারো বাসায় যে কাজ করে খাইমো বা কোথাও যে কাজ করবো, আমি ওরকম কোনো আমার পজিশন নাই। তো আমি ঘরোয়া ভাবে ভাবছি, আমার মাথায় এটাই কাজ করছে, আমি ঘরোয়া ভাবে ভাবছি যে আমি কিছু যদি ভিডিও বানাই, এর উপর মানে এই ভিডিওর মানে উদ্দেশ্যে যদি আমি কিছু করতে পারি ভবিষ্যতে, এই ভিডিও দিয়ে যদি আমার 2টা বাচ্চা নিয়ে আমি চলতে পারি, খাইতে পারি, তো আমি সেই কারণে আমার এই ভিডিও বা আমি আমার এই কি বলবো আমার এই ইয়াতে লাইভে আসা। আর আপনারা কেউ আমাকে খারাপ দৃষ্টিতে দেখবেন না, কারণ দেখা যায় আমি এমনি এমনি আসি নাই, ঠিক আছে। আমি 2টা বাচ্চা নিয়ে অনেক কষ্টে আছি। আমার শ্বশুর বাড়িতে আমার একটা ঘর নাই, কিছু নাই। আমি যতদিন সংসার করছিলাম 2.5 বছর, ততদিন ওই বাড়িতে আমি একাত্র সংসারে ছিলাম। তো এখন আমি ওইখান থেকে চলে আসি। আজকে কতদিন মাস, 7-8 মাস হয়ে গেছে আমি আমার বাপের বাড়ি আছি। আমার দেখার মতো কেউ নাই, ঠিক আছে। আমি যে শ্বশুর বাড়ি যাই খাইমো থাকবো, আমার ওরকম কোনো পজিশন নাই। আমার কে দেখবে, কে খাওয়াইবে, আমার ওরকম কেউ নাই, ঠিক আছে। তো এখন আমি আসি বাপের বাড়িতে। বাপের বাড়িতে ভাইটা দেখেন 2টা বাচ্চা নিয়ে, যাদের বাচ্চা আছে তারা অবশ্যই জানেন যে 2টা বাচ্চা নিয়ে কতটা কষ্টে, মানে আমি তো মেয়ে মানুষ, একটা পুরুষ মানুষই 2টা বাচ্চা নিয়ে সংসার চালাতে তাদের কষ্ট হয়ে যায়, আর আমি মেয়ে মানুষ, আমি কি করতে পারি। তো আমি আমার যেটা ভালো মনে হয়েছে আমি এটাই করছি। আর আমার ফ্যামিলিতে
সবার সাপোর্ট আমার আছে, বা আমাদের বাড়ির আশপাশে আমার আত্মীয় স্বজন, আমার শাশুড়ি, আমার ননদরা যারা আছে সবারই সাপোর্ট আছে। সবার সাপোর্ট নিয়ে কিন্তু আমি ভিডিওতে আছি বা ভিডিও বানাই, ঠিক আছে? তো আমাকে কেউ বাজে চোখে দেখবেন না, আপনাদেরকে অনুরোধ করছি। আর আমার ভিডিও ক্ষমা করে দিবেন। আর আমার বাচ্চাদের দিকে তাকাইও হইলো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনারা। আর কি বলবো, আর যদি আমার হাজবেন্ড দুনিয়াতে থাকতো আজকে, সে আমারে কোনোদিনও এইভাবে ভিডিওতে আসতে দিত না, লাইভ আসতে দিত না, আর আমিও কখনো আসতাম না। আর আজকে আমি এই বিপদে আছি দেখি আমি আসছি। আপনারা দোয়া করবেন যে এই ভিডিওর উছিলা দিয়ে যে আমি আমার বাচ্চাদের নিয়ে থাকতে পারি, খাইতে পারি। দেখেন বাপের বাড়িতে কতদিন থাকবো, আমার বাবা তেমন একটা নাই, আগে থেকে বয়স হয়ে গেছে, ভার ভাতিক হয়ে গেছে, কাজ টাজ করতে পারে না, ভাই আছে, ও রাজমিস্ত্রি কাজ করে, ওর একটা ভবিষ্যৎ এখনো ভালো করে দাঁড়ায় নাই। তো আমি আমার বাপের বাড়িতে আছি এখন, এই অবস্থায় থাইকা দুটা বাচ্চা নিয়ে, একটা বাচ্চার কতটা খরচ কি অবশ্যই আপনারা জানেন, যাদের ঘরে বাচ্চা আছে অবশ্যই জানেন। তারপরে দেখেন দুটা বাচ্চা নিয়ে আমি কতটা কষ্টে আছি। তো কেউ কিছু মনে করবেন না, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আপনারা। আর আমি যেমন নিত্য নতুন ব্লগ দিতে পারি, আপনারা আমার জন্য দোয়া করবেন। তো ভালো থাকবেন, আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি যে কতটা কষ্টে আছি।